আসসালামু আলাইকুম। এমএনটিভি 71-এ খবর পড়ছি সানজিদ হোসাইন। পরবর্তী নিউজটি সাথে সাথে এবং দ্রুত পাওয়ার জন্য একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল বাটনটি ক্লিক দিয়ে সাথে থাকুন। পাক আফগান সম্পর্কে উত্তেজনার মধ্যে তাশখন্দে ইমরান গনি বৈঠক। আফগানিস্তান জুড়ে তালেবান হামলা জোরদার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশটির সঙ্গে যখন পাকিস্তানের সঙ্গে চাপা উত্তেজনা চলছে, তখন উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে দুদেশের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাশখন্দে মধ্য দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে শুক্রবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। বৈঠকে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান জেনারেল ফয়েজ হামিদ উপস্থিত ছিলেন। দ্বিপক্ষীয় এই বৈঠকে তালেবান উত্থানকে কেন্দ্র করে দুদেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হলেও ঠিক এই বিষয়ে তারা আলোচনা করেছেন তা গণমাধ্যমে প্রকাশিত হয়নি। বৈঠকে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান জেনারেল ফয়েজ হামিদ উপস্থিত ছিলেন। সাক্ষাতের আগে তাশখন্দ সম্মেলনে গনি ও খান পরস্পরকে আক্রমণ করে বক্তব্য রাখেন। প্রেসিডেন্ট গনি বলেন, প্রায় 10,000 বিদেশি জঙ্গি বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছে এবং তারা সরকারের বিরুদ্ধে তালেবানের হয়ে যুদ্ধ করছে। তিনি সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করে বলেন, গোয়েন্দা তথ্য বলছে গত এক মাসে পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে প্রায় 10,000 জঙ্গি আফগানিস্তানে এসেছে। এছাড়া আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বলছেন বৈশ্বিক সন্ত্রাসীদের সঙ্গে তালেবানের সম্পর্ক ছিন্ন হয়নি। প্রেসিডেন্ট গনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তানি জেনারেলরা তাকে বহুবার বলেছেন তারা তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণে পাকিস্তানের স্বার্থ বিরোধী বলে মনে করেন। তারা তালেবানকে রাজনৈতিক উপায়ে সংকট সমাধানে রাজি করানোর সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও কাবুলকে প্রতিশ্রুতি দিয়েছেন। আফগান প্রেসিডেন্ট বলেন, কিন্তু বাস্তবে পাকিস্তানে যেসব নেটওয়ার্ক তালেবানকে সমর্থন করে তারা এখন আফগানিস্তানে তালেবান হামলার ফলে সৃষ্ট ধ্বংসলীলায় আনন্দ উদযাপন করছে। আশরাফ গনির বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, তালেবানকে আলোচনার টেবিলে বসানোর জন্য পাকিস্তান ওই গোষ্ঠীর উপর বহুবার ব্যাপক চাপ সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানকে যাতে বন্ধু দেশ হিসেবে ভাবা হয় সেজন্যই তিনি গত নভেম্বরে কাবুল সফরে গিয়েছিলেন। ইমরান খান বলেন, আমরা পাকিস্তানে তালেবানের বিরুদ্ধে অভিযান চালানো ছাড়া আরও বহুভাবে এই প্রচেষ্টা চালিয়েছি যাতে তালেবান রাজনৈতিক উপায়ে সংকট সমাধানের জন্য আলোচনার টেবিলে বসে। পাক প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানে যা কিছু ঘটে তার সবকিছুর জন্য পাকিস্তানকে দায়ী করা অত্যন্ত অন্যায় ও অবিচারমূলক। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাশখন্দে বলেছেন তার দেশে শিগগিরই আফগানিস্তান বিষয়ক দুদিনব্যাপী একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সে সম্মেলনে প্রেসিডেন্ট গনি সহ শীর্ষস্থানীয় আফগান কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনটি 5 থেকে 7 জুলাই পর্যন্ত করার উদ্যোগ নেওয়া হলেও আফগান নেতারা ঈদুল আজহার পরে এটির আয়োজন করার অনুরোধ জানিয়েছেন। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, শীঘ্রই এ সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে। ইরানের বিরুদ্ধে অপহরণ প্রচেষ্টার মার্কিন অভিযোগ তেহরানের প্রতিক্রিয়া। গত কিছুদিন ধরে মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নতুন করে বিভিন্ন অভিযোগ করা শুরু করেছে। মার্কিন বিচার মন্ত্রণালয় গত এক সপ্তাহে এক বিবৃতিতে দাবি করেছে এফবিআই সম্প্রতি সে দেশে এক ব্যক্তিকে অপহরণের ইরানি প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে। এই অভিযোগের পর থেকে ইরানের বিরুদ্ধে জোর অপপ্রচার শুরু হয়েছে। দক্ষিণ নিউ ইয়র্কে মার্কিন কৌঁসুলি অজারি স্টেরাওয়াস দাবি করেছেন ইরান সরকার তাদের লোকদেরকে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী এক ব্যক্তিকে অপহরণ করে ইরানে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে অথবা এমন অবস্থা করতে যাতে তার ভাগ্যে কি ঘটেছে তা যেন কেউ জানতে না পারে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের এ ধরনের অভিযোগ যদিও নতুন কিছু নয়, কিন্তু সম্প্রতি কিছু ঘটনাবলীর সঙ্গে একই সঙ্গে নতুন করে অপহরণের অভিযোগ তাৎপর্যপূর্ণ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এই অভিযোগের প্রতিক্রিয়ায় বলেছেন, অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ করার আগে মার্কিন সরকারের উচিত নিজ দেশের পরিস্থিতির দিকে নজর দেওয়া। হাইতির প্রেসিডেন্টকে হত্যা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্টকেও হত্যা প্রচেষ্টায় মার্কিন সরকারের হাত থাকার কথা উল্লেখ করে জারিফ তার টুইটার বার্তায় আরও বলেছেন, মার্কিন সরকারের অনুগত সশস্ত্র ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের মাটিতে বসে হাইতি ও ভেনেজুয়েলার শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল। অথচ সেই মার্কিন সরকার এখন ইরানের বিরুদ্ধে অপহরণের ভিত্তিহীন ও হাস্যকর অভিযোগ তুলছে। এতে কোনো সন্দেহ নেই যে মার্কিন ইতিহাস বিভিন্ন দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, অপহরণ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিপূর্ণ। এ অবস্থায় তাদের ধারণা, ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ও মিথ্যা অভিযোগ উত্থাপন করে নিজেরা সমালোচনা ও বাইরের বিভিন্ন মহলের চাপ থেকে রক্ষা পাবে। বাস্তবতা হচ্ছে, পরমাণু বিষয়ক আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এটা ওয়াশিংটনের জন্য বিব্রতকর ও অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এর জন্য তাদেরকে চরম মূল্য দিতে হচ্ছে। এ কারণে মার্কিন সরকার ভিত্তিহীন অজুহাতে ইরানের উপর এমনভাবে চাপ সৃষ্টি করছে যাতে ইরান কঠিন অবস্থার সম্মুখীন হয়। মার্কিন সরকার ভিয়েনায় অনুষ্ঠিত পরমাণু সংক্রান্ত বৈঠকে দেখিয়ে দিয়েছে, তারা আসলে কোনো সুবিধা না দিয়ে পরমাণু সমঝোতায় ইরানকে ফিরিয়ে এনে পরমাণুর ক্ষেত্রে ইরানের কার্যক্রমকে সর্বোচ্চ সীমাবদ্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এমনকি তারা পরমাণু সমঝোতার বাইরে অপ্রাসঙ্গিক অন্য বিষয় অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক বিষয়াদি টেনে এনে তা মেনে চলতে ইরানকে বাধ্য করছে। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের এসব আবদার গ্রহণযোগ্য নয়। বাস্তবতা হচ্ছে, বেআইনিভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ওয়াশিংটনের আচরণের কোনো উন্নতি হয়নি। বর্তমান বাইডেন প্রশাসন ভিয়েনা আলোচনার মাধ্যমে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে কথা বললেও তারা এখনও ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির ব্যর্থ নীতিতে অটল রয়েছে। যাই হোক, নতুন করে মার্কিন বিচার মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে অপহরণ প্রচেষ্টার যে অভিযোগ তুলেছে তা ইরানের ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে মার্কিন ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্ব নেতাদের হত্যার চেষ্টাকারী আমেরিকার মুখে এসব মানায় না। জারিফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা যখন সুনির্দিষ্ট কিছু বিশ্ব নেতাকে হত্যা করার পরিকল্পনায় লিপ্ত, তখন অন্য দেশকে অপহরণ প্রচেষ্টার দায়ে অভিযোগ করা তার সাজে না। প্রকৃতপক্ষে নিজের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্যই এ ধরনের অভিযোগ উত্থাপন করে ওয়াশিংটন। জারিফ শুক্রবার এমন সময় টুইটার পোস্টে এ বক্তব্য রাখেন যখন সম্প্রতি হাইতির প্রেসিডেন্টকে তার বাসভবনে নির্মমভাবে হত্যা করার পিছনে আমেরিকার জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। এছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত ও হত্যা করার জন্য আমেরিকা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। জারিফ তার পোস্টে লিখেছেন, আমেরিকা নিজের এসব অপরাধ ঢাকতে অন্য দেশের বিরুদ্ধে অপহরণ পরিকল্পনার শিশু সুলভ অভিযোগ উত্থাপন করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অপরকে অভিযুক্ত করার আগে একবার নিজের দিকে তাকান। সম্প্রতি মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে একজন মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করার প্রচেষ্টার দায়ে অভিযুক্ত করার জন্য জারিফে প্রতিক্রিয়া জানালেন। মার্কিন বিচার বিভাগ গত মঙ্গলবার অভিযোগ করে 4 ইরানি নাগরিক ইরানি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক মাসিহা আলী নেজাদকে আমেরিকা থেকে অপহরণ করে ইরানে নিয়ে আসতে চেয়েছিল। অভিযোগে বলা হয়, ইরানের ইসলামী সরকারের বিরুদ্ধে জনমতকে উস্কে দেওয়ার কারণে আলী নেজাদকে অপহরণ করতে চেয়েছিল ওই 4 ইরানি নাগরিককে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বুধবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, আমেরিকার এই অভিযোগ এতটা ভিত্তিহীন ও হাস্যকর যে তা জবাব দেওয়ার যোগ্য নয়। তিনি বলেন, মার্কিন বিচার বিভাগ এই অর্থহীন অভিযোগ উত্থাপন করে গোটা বিশ্বকে বোকা বানাতে চেয়েছিল। মসজিদুল আকসায় সহিংসতার আশঙ্কা, সব ফিলিস্তিনি যুবককে প্রস্তুত থাকতে হামাসের আহ্বান। মসজিদুল আল আকসায় পবিত্রতা রক্ষায় মুকাদ্দাসের সব তরুণকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনির ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। মসজিদুল আকসা অবমাননা করার আহ্বান জানিয়ে ইহুদিবাদীরা লিফলেট বিলি করার পর এই আহ্বান জানালো হামাস।
ইহুদিবাদী উপশহরবাসীর ষড়যন্ত্র নস্যাতে সারাদিন প্রস্তুত থাকতে হবে বলে হামাসের বিবৃতিতে বলা হয়েছে। বার্তা সংস্থা কুদস প্রেস আরও জানিয়েছে, হামাসের বিবৃতিতে পশ্চিম তীর ও দখলদার ইসরায়েলের ভিতর বসবাসকারী সব ফিলিস্তিনিকে আগামী সোমবার আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে হামাস গাজার প্রতিরোধ সংগ্রামীদেরকে তাদের আঙ্গুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে, যাতে দখলদার ইসরায়েল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনিরা সদা সর্বদা প্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধৈর্যের পরীক্ষা না দিতে দখলদার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে হামাস ইসরায়েলের কয়েকটি গোষ্ঠীর আগামী 18 জুলাই মসজিদুল আকসায় ঢুকতে উপশহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া বাইতুল মোকাদ্দাসের পুরনো দেওয়ালের চারপাশে মিছিল করতে ও ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানিয়েছে একটি উগ্র দখলদার সংগঠনের গোষ্ঠীরা। নতুন মেয়াদে শপথ নিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ শনিবার দেশটির সংসদে নতুন মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন। আগামী আরও 7 বছর তিনি ক্ষমতায় থাকবেন। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, বাশার আসাদ সংসদে উপস্থিত হলে সবাই তাকে স্বাগত জানান। এরপর তিনি সংবিধান মেনে সবার সামনে নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের রাজনীতিবিদ, আলেম, ক্রীড়াবিদ, সাংবাদিক, শিল্পী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শপথ শেষে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, যেসব জাতি স্বাধীনতা ও মুক্তির পথ বেছে নিয়েছে তারা কখনো নিজেদের অধিকার রক্ষার সংগ্রামে ক্লান্ত হয় না। তিনি আরও বলেন, অনেকেই সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ থেকে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে। এ সময় তিনি প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটার উপস্থিতির প্রশংসা করে বলেন, এর মধ্য দিয়ে সিরিয়ার মানুষের সচেতনতা ফুটে উঠেছে। জনগণই সরকারকে বৈধতা দেয় বলে তিনি মন্তব্য করেন। গত মে মাসে নির্বাচনে বাশার আসাদ 95% ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। মার্কিন বাহিনীকে ইরাক থেকে বের করে দেওয়া হবে। প্রতিরোধ আন্দোলন ইরাকের প্রতিরোধকামী সংগঠন আসাইব আল হক বলেছে, সংসদের অনুমতি ছাড়া দেশের ভূখণ্ডে কোনো বিদেশি সেনার উপস্থিতি বজায় রাখা ইরাক সরকারের অধিকার নেই। ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি দেশের সংবিধানের পরিপন্থী বলেও জানিয়েছে সংগঠনটি। প্রতিরোধকামী সংগঠনটির রাজনৈতিক শাখার মুখপাত্র মাহমুদ আল রুবাই ইরানের তাসনিম সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি দেশের বিদ্যমান সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি থাকার বিষয়ে সংসদের সঙ্গে কোনো চুক্তি নেই বা সংসদের পক্ষ থেকে কোনো ধরনের অনুমোদন নেই। ইরাক যেহেতু সংসদীয় আইন কানুনের নীতিতে পরিচালিত হয়, তাই সংসদের অনুমতি বা সম্মতি ছাড়া এদেশের মাটিতে কোনো বিদেশি সেনা ধরে রাখার সরকারের কোনো অধিকার নেই। মুখপাত্র রুবাই বলেন, বিগত সরকারের মতো বর্তমান ক্ষমতাসীন সরকার স্বীকার করেছে যে মার্কিন সেনারা না ইরাকে উপদেষ্টার ভূমিকা পালন করছে, না তারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। তারা বরং মার্কিন কেন্দ্রীয় স্থল বাহিনীর পক্ষ হয়ে ইরাকের মাটিতে নানা ধরনের অপরাধ যজ্ঞ চালিয়েছে। তিনি আরও বলেন, মার্কিন সেনারা যেসব ক্ষমতাহীন এবং অমার্জনীয় অপরাধ করেছে তার মধ্যে আমাদের বিজয়ী কমান্ডারদের শহীদ করার বিষয়টি প্রধান উল্লেখযোগ্য। এ বিষয়ে তিনি 2020 সালের জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্ত্রাসী মার্কিন বাহিনীর বর্বরোচিত হামলায় সন্ত্রাস বিরোধী লড়াইয়ে নিয়োজিত ইরানের কুদস বাহিনীর প্রভাবশালী কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপপ্রধান আবু আল মুহাদ্দিসের শাহাদাতের বিষয়টি উল্লেখ করেন। এই হত্যাকাণ্ডের পরপরই ইরাকের মাটি থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করার লক্ষ্যে ইরাকের সংসদে একটি আইন পাশ করে। মাসে 30 থেকে 40 লাখ ব্যারেল তেল লুট করেছে সৌদি আরব। ইয়েমেন
সৌদি নেতৃত্বাধীন জোট ও তার ভাড়াটেরা প্রতি মাসে ইয়েমেনের 30 থেকে 40 লাখ ব্যারেল তেল লুট করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে সানা। ইয়েমেনের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আম্মার আল আজারি আরবি টিভি চ্যানেল আল মাসিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন। তিনি বলেন, এই তেল বিক্রির অর্থ কোথায় যাচ্ছে তা আমাদের জানা নেই। আজরাই বলেন, আগ্রাসী শক্তি আগ্রাসী তেল ও তরল প্রাকৃতিক গ্যাস লুট করার ফলে ইয়েমেনের সরকারি কর্মচারীদের সময়মতো বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন বাহিনী সৌদি আরবের জিজান বন্দরের কাছে ইয়েমেনের 4টি জাহাজ জব্দ করেছে। এগুলোর মধ্যে 2টিতে ছিল পেট্রোল, একটিতে কারখানায় ব্যবহৃত জ্বালানি তেল এবং অপরটিতে ছিল তরল গ্যাস। গত 6 বছর ধরে জল, স্থল, আকাশপথে ইয়েমেনের উপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব। ইয়েমেনের লাখ লাখ মানুষ জীবনোজীবিকার উৎস হুদায়দা সমুদ্র বন্দরের উপর অবরোধ আরোপ করে রাখার কারণে দারিদ্র পীড়িত দেশটির অর্থনৈতিক দুরবস্থা চরমে পৌঁছেছে। সৌদি নেতৃত্বাধীন বাহিনী প্রায়ই ইয়েমেনের জন্য আমদানি করা তেলসহ অন্যান্য জরুরি পণ্য সামগ্রী জব্দ করে নিয়ে যায়। ইয়েমেনের তেল কোম্পানির প্রধান ভাষ্য অনুযায়ী, দেশটির তেল সম্পদ লুটপাটের কারণে গত কয়েক মাসে দেশটিতে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলেছে, ইয়েমেনের উপর থেকে অবরোধ প্রত্যাহার ও দেশটির উপর আগ্রাসন বন্ধ না হলে সেখানে ভয়াবহ মানবিক সংকট দেখা দিতে পারে। এখন আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।